আমি ওনার সাথে কোনো অবস্থাতেই এক বাসায় থাকবো না। তোমার ব্যাপার, তুমি কি করবা, তোমার বাবাকে তুমি কিভাবে বুঝাবা, কিভাবে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবা, এটা তোমার ব্যাপার। তুমি তোমার বৃদ্ধ বাবার কথা চিন্তা করতেছো, তুমি আমার সন্তানদের কথা চিন্তা করছো? এই বৃদ্ধ বয়সে এসে আমাকে এখন বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। আমার ছেলে আমাকে রেখে আসবে, ওরা এখন আমাকে বোঝা ভাবছে। বনের ভিতরে নাকি একটা বৃদ্ধাশ্রম, ওইখানে আমাকে নিয়ে থাকবে। বাবাকে কেন আপনারা বৃদ্ধাশ্রমে পাঠাতে চাচ্ছেন? বাবা আমার ওয়াইফের নামে বিচার দেয়, আবার ওয়াইফ আমার কাছে বিচার, আমি তো কি করবো আমি বলেন। বাসায় তো আমি সবসময় একদম ফিটফাট কাপড় চোপড় পরে রেডি থাকতে পারবো না। আমি তো চাবো একটু কমফোর্টেবল ভাবে থাকতে বা একটু খোলামেলা ভাবে থাকতে, কিন্তু উনার দৃষ্টিতে আমার কেমন জানি একটু অস্বস্তি ফিল হয়। আমি তোমাদের জন্য অপেক্ষা করব, আর কিছুদিন পরে তোমরা আবার আসবো এখানে। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করব। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অপ্রিয় সত্য অনুষ্ঠানে। আর পুরোটা অনুষ্ঠান জুড়ে আমি নাজনীন হাসান চুমকি থাকছি আপনাদের সাথে। দর্শক, আজ আপনাদের সাথে এমন একটি ঘটনা আমি শেয়ার করতে যাচ্ছি যা সাধারণত মানুষের পক্ষে করা সম্ভব নয়। অর্থাৎ একজন বিবেকবান মানুষের পক্ষে কখনোই এই ধরনের কাজ করা সম্ভব নয়। যে মানুষটা জীবনে এই ঘটনাটি ঘটেছে, চলুন দর্শক আমরা তার সাথে কথা বলি। কেমন আছেন রুহুল আমিন সাহেব? একটু চিন্তা করে বলতে হবে যে আমি ভালো আছি কিনা। আপনি সুস্থ আছেন নিশ্চয়ই? আমি সুস্থ, আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আপনাকে দেখে তো মানে যথেষ্ট সুস্থ এবং স্বাভাবিকও মনে হচ্ছে। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু আমার জীবনে কিছু ঘটনা ঘটে গেছে যেটা স্বাভাবিক গতিটাকে ব্যাহত করেছে। এর জন্য আপনার প্রশ্ন উত্তর আমি বললাম যে আমি কি ভালো আছি না খারাপ আছি, এটাও আমাকে চিন্তা করতে হয়। এই বৃদ্ধ বয়সে এসে আমাকে এখন বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। আমার ছেলে আমাকে রেখে আসবে। আপনি বলুন জীবনে কত বড় পরাজয় হতে পারে। একজন পিতার জন্য বা একজন অভিভাবকের জন্য এটা অনেক বড় কষ্টের। কিন্তু আপনি তো একজন সুস্থ স্বাভাবিক মানুষ, তাহলে কেন এই ধরনের কথা আপনার পরিবার বলছে? সে প্রশ্নটা আপনি ওদেরকেই করবেন। তবে হ্যাঁ, আপনার প্রশ্ন আমি এড়িয়ে যাব না। ওরা এখন আমাকে বোঝা ভাবছে। এখন আমি আর ওদের কাছে পিতা নেই, পিতার পরে অন্য কিছু। হয়তো এখানে কথা বললে বলা হবে যে আমি বদনাম করতেছি, গীবত যেটা বলে আর কি। আমি হয়তো ওই পর্যায়ের দিকে যাব না। নিজে হাতে ছোটকালে ওদেরকে কোলে পিঠে করে মানুষ করেছি, নিজে হাতে খাইয়েছি, সমস্ত অন্যায় আবদার সব সহ্য করেছি। আমি ভাবতেও পারি না, বিশ্বাস করেন আপনি, যে আমি বোঝা হলাম কি করে। তবে হ্যাঁ, আমি একটা জিনিস বুঝি, হয়তো আমার বয়সটাই ওদের কাছে একটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে প্রথমত আমি বলে রাখি, আপনি একদমই বদনাম বা গীবত গাইছেন না। আপনি যেটা বলছেন আপনার অন্তরের বা মনের কষ্টের কথা আমার সাথে শেয়ার করছেন। আপনার কি একজনই সন্তান? না, আমার আরেকটা ছেলে ছিল। বড় ছেলেটা ও বলতে পারেন ভাগ্য অনুসারে মধ্যপ্রাচ্যে গিয়েছিল, লিবিয়াতে। আচ্ছা, যাওয়ার পর থেকে আর কোনো খবর নেই। বেঁচে আছে কিংবা না মরে গেছে সেটা আমি জানি না। এটাও তো আপনার জন্য অনেক বড় একটা কষ্ট। মানে আপনার দুই সন্তান। বড়টার নিয়ে এক ধরনের কষ্ট। ও জীবিত কিনা সেটাও জানি না। তাহলে আপনি মনে করে দেখেন যে এই ছোট ছেলেটাকে নিয়ে আমার সমস্ত কল্পনা, সমস্ত স্বপ্ন, সবকিছু, সেখান থেকে আমি সবচেয়ে বড় আঘাতটা পাচ্ছি। তাহলে আমি কি ভালো আছি? এখন আপনি বলুন আমাকে। আপনি অনেক বেশি মানসিক কষ্টে আছেন, আর তাই আপনি এই কথাগুলো বলছেন। রুহুল আমিন সাহেব, আচ্ছা, আপনার পরিবারের আর কি এমন কোনো ব্যক্তি নেই যিনি আপনার একটু ভালো রাখার দায়ভার নিতে পারে? সেটা যদি বলি, সেদিক দিয়ে আমি সবচেয়ে দুর্ভাগা একজন মানুষ। আমার স্ত্রী গত হয়েছেন যখন ওরা একেবারে ছোট। একান্ত আপন বলতে ওই আমার ছিল, আর আমি নিজে বাবা মার এক সন্তান ছিলাম। আমার বাবা মা অনেক আগে গত হয়েছে। সুতরাং আমার নিকট আত্মীয় বলতে যারা আমাকে, আমার মানে বোঝায় বলবো না কি বলতে, এখন তো আপনার কাছে বা পাশে বা আপনি যাদের সাথে সময় কাটাতে পারতেন সেই রকম কেউ নেই। হয়তো অনেকে মারাও গেছেন। তারপর আমার স্ত্রী মারা যাওয়ার পরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বললো আবার বিয়ে কর। বাচ্চা দুটোর মুখের দিকে তাকে আমি সেদিকে গেলাম না।
মনে হচ্ছে ভুল করেছি আমি। এই যে চাকরি করতেন একদম একা, আপনি সন্তানদের এইভাবে বড় করে তুললেন কিভাবে, মানে এত কিছু ম্যানেজ করলেন কিভাবে? আমি একটা প্রাইভেট জব করতাম তো, হুম হুম হুম। সকালে যাওয়ার আগে রান্না করে ওদেরকে নিজে হাতে খাওয়াতাম, তারপর অফিসে যেতাম, অফিস থেকে এসে আবার রান্না করে ওদের খাওয়াতাম, মানে টোটাল সময়টাই বলতে আমার জীবনটা ওদের প্রতি। সন্তান। তারপর যখন ওরা একটু বড় হলো স্কুলে নিয়ে যেতাম অফিসে যাওয়ার সময়। কিন্তু রিটায়ার করার পরে আপনি জানেন যে মানে প্রাইভেট জবে কোনো মানে প্রভিডেন্ট ফান্ড বা পেনশন নাই, থাকে না। এখন আমি যে মানে বাসায় আছেন, বাসায় আছি, এটা নিজেকে মানে ওদের দয়াতে মনে হয়। মানে আপনার কাছে মনে হচ্ছে যে এখন আপনার সন্তান মানে সে আপনাকে দয়া করছে, এরকম আপনি অনুভব করছেন? অনুভব করছি। তিনি কি বিবাহিত? হ্যাঁ, ও আমি এটা বলতে ভুলে গেছি, মানে আমি শুধু ওরাই করছি না ঠিক আছে। হ্যাঁ, আমি এটা বলতে ভুলে গেছি, আমার বৌমা আছে, আমার 2 নাতি আছে। আপনার নাতিদের সাথে আপনার সম্পর্ক কেমন? চমৎকার সম্পর্ক ছিল, বাহ, বন্ধুর মতো। বাহ। ওরা মানে বেশ বড় হয়েছে? ওরা আমার জন্য পাগল। কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে যে মানে ওরাও মনে আমার থেকে দূরে সরে গেল, কারণ আমাকে তো নিয়ে যাবে তো, আমাকে সে কোথায়, সেই মধুপুর না কোথায়, সরি কোন বনের ভিতরে নাকি একটা বৃদ্ধাশ্রম, ওইখানে আমাকে নিয়ে থাকবে। আমি তো ওদেরকেও পাবো না, আমার তো কিচ্ছু নাই, নিঃস্ব। নাতিদের সাথে সম্পর্ক ভালো, এত কষ্ট করে সন্তানদেরকে বড় করেছেন, ছেলেকে বিয়ে দিয়েছেন, তারপরও কেন সমস্যা? আপনি কি ফিল করতে পেরেছেন কিছুটা যা আমাদের সাথে শেয়ার করা যায়? সেটাই একটাই হবে যে আমি যখন মানে জব করতাম, জবের পরেও তো জবের সময় তো ওদের বিয়ে হয়েছিল অনেকদিন, বেশ কয়েক বছর, প্রায় 7-8 বছরের মতো, 4-5 বছর মতো আমি টাকা কন্ট্রিবিউট করতাম। কন্ট্রিবিউট করতে বোঝাচ্ছি সমস্ত টাকা আমি বৌমার হাতেই দিতাম। আচ্ছা, আমার মনে হচ্ছে সেই উৎসটা তো এখন বন্ধ হয়ে গেছে। আমি তো এখন মানে ওই ধরনের কোনো সাহায্য করতে পারছেন আমি না। একটা বৃক্ষ, যে বৃক্ষ এখন ফল দেয় না, মরা বৃক্ষ বলতে পারেন। আমাকে লাকড়ি করার মানে কেটে লাকড়ি চলা, লাকড়ি করা ছাড়া আর কোনো উপায় নেই। এখন আমার ছেলে আমাকে বলে, বাবা বাসাটা বেশ বড়, ভাড়াটা আমি দিতে পারি না, আমার ইচ্ছে হয় একটা ছোট বাসা নিতে। তা আমি বললাম বাসা নেই। বাবা ওই বাসায় তো রুম কম থাকবে। আপনি বিশ্বাস করেন আমি আকার ইঙ্গিত গুলো আমি অতটুকু বুঝতে পারি না, কারণ এই আঘাতটা চিন্তাই করেন নো, আউট অফ মাই ইমাজিনেশন। আমার ছেলে আমাকে এই কথা বলবে যে বাসার জায়গা হয় না, আমার জায়গা হয় না, ক্যান ইমাজিন? তা আমাকে বললো সে নাকি সে পারলে সে একটা আলাদা বাসা নিয়ে চলে যেত। তাই আমি বললাম তাহলে আমার কি হবে, তোকে আমাকে নিয়ে ভাবছিস? বল তুমি তোমাকে ভেবো না, তোমার জন্য চিন্তা করে রেখেছি, ওটাই বৃদ্ধাশ্রম। এটাকে আমি চপটাঘাত বলবো নাকি একটা মানে এর থেকে বড় কিছু বলবো? আপনি বলেন আমাকে। তার মানে আপনি আপনার পেশাগত জীবনে কোনো পুঁজি তৈরি করতে পারেননি? না। আপনার রিটায়ারমেন্ট মানে আপনার অফিশিয়াল যে পলিসি ছিল সেখানে কোনো রিটায়ারমেন্ট বা পেনশন নাই? না। আপনার সম্বল শুধু আমি নিজে এবং ওই সন্তানকে চিন্তা করেছিলেন? আমি আমার সম্বল, হ্যাঁ আপনার কথা আমি আমার একটু ভুল হচ্ছে, আমি সেলফিশের মতো কথা বলছি, আমি না, আমার সন্তানদেরকে নিয়ে। আমি বিশ্বাস করেন সমস্ত টাকাটা এনে, আমার কোনো আজেবাজে অভ্যাস নেই, আমি নন স্মোকার, আমি সিগারেট মতো খাই না, আমি পান খাই না, আমার একটা নিজস্ব যে খরচ থাকবে ওই খরচ থাকবে, সমস্ত টাকা এনে বৌমাকে দিতাম। এখন ওই উৎসটা তো বন্ধ হয়ে গেছে। ছেলে কি করে? ছেলে জব করে। উনি যে স্যালারি পাই সেটা দিয়ে এখন সংসার চালানোটা অবশ্যই হয়ে যায়, কিন্তু বৌমা নাকি বলে, মানে আমার ছেলে আমাকে বলে তুমি তোমার বৌমার মন জুগিয়ে চলো। এখন আমি বৌমার মন কিভাবে জুগিয়ে চলো সেটা জানি না। আপনি ভেঙে পড়বেন না,
ভেঙে পড়লে মানুষের দুর্বলতা অনেক সময় অন্যদেরকে অনেক সুবিধা করে দেয় বা সুযোগ এনে দেয়। তবে আমি জানি না একজন সন্তান, যে সন্তানকে কিনা তার বাবা এত যত্ন করে আদর দিয়ে দায়িত্ব নিয়ে বড় করে তুলেছে, সেই সন্তান কেন এমন সিদ্ধান্ত নিচ্ছে। আশা রাখি আপনার সন্তানের সাথে কথা বললে আমরা তার কিছুটা বুঝতে পারবো। আমরা এখন আপনার সন্তানের সাথে একটু কথা বলি। ওরা কি এখানে আসবে? হ্যাঁ, আপনার সাথে কথা বলার পর আমরা ওনাদের সাথে যোগাযোগ করেছি, ওনারা আসতে চেয়েছে, কথা বলবেন। আমার নাতিরা কি এসছে? ওরা আমার কাছে নাতিদের আসতে দেয় না। সরি। সুপ্রিয় দর্শক, অপ্রিয় সত্য অনুষ্ঠানের স্টুডিওতে এখন উপস্থিত আছেন সজল, রুহুল আমিন সাহেবের একমাত্র সন্তান। আমরা কথা বলবো তার সাথে, জেনে নিব তার কি মতামত। আপনি কেমন আছেন সজল সাহেব? ভালো আছি। আপনি তো জানেন যে আপনার বাবা স্টুডিওতে কেন এসেছে। আমি বাবা স্টুডিওতে এসেছেন, আমি মানে ওনাকে আমরা ব্যাপার বৃদ্ধাশ্রমে পাঠাতে চাচ্ছি, এই জন্য উনি আসছেন কিছু বলার জন্য। এই যে আপনি কত সহজেই বলে ফেললেন যে আমার বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাতে চাচ্ছি, সেজন্য কারণ কি? বাবাকে কেন আপনারা বৃদ্ধাশ্রমে পাঠাতে চাচ্ছেন? কারণটা হলো, ব্যাপার হচ্ছে আমি কাজের ক্ষেত্রে সারাদিনে সংসারের ক্ষেত্রে বাইরে থাকি, তো আমার ওয়াইফই ফ্যামিলি দেখে, তখন বাবার সাথে খুঁটিনাটি লেগে থাকে। বাবা আমার ওয়াইফকে সহ্য করতে পারতেছেন না। এখন বাবার আপনার 4 মাস হলো উনি আপনার রিটায়ার্ড করছেন, একটু বাসা আসে, দুটো নাতি আছে, দুটা উনি নিয়ে বসেন। তো এইগুলো মানে আমার ওয়াইফের কাছে অনেক সময় লাগে না, কিন্তু আমার শ্বশুর কেন করবে? এটা তো আমি করবো, আমার বাচ্চাদেরকে আমি দেখবো, আমার শ্বশুর কেন করবে? এই নিয়ে 1-2 কথা আমি আসার পরে বাবা আমার ওয়াইফের নামে বিচার দেয়, আবার ওয়াইফ আমার কাছে বিচার। আমি তো কী করবো আমি বলেন? আমি নিজে তখন মানে আপসেট হয়ে গেছি। মানে সারাদিন অফিস করে এসে এই ধরনের কমপ্লেইন শুনতে শুনতে আপনিও মানসিকভাবে ভীষণ খারাপ থাকেন আজকাল, এটাই বলতে চাচ্ছেন তো? কিন্তু এই যে নাতিকে ভালোবাসা বা বাসায় বাবারও তো আসলে একটা সময় বাসাতেই থাকে। আমরা যেমন ছোটবেলায় বাসাতে থাকতাম, বাবা আমাদের দায়িত্ব নিতেন, ঠিক তেমনি এখন আমি ব্যস্ত থাকি, আমার বাবা বাসায় থাকে। এই যে এই মানে সাইকেলটা তো নর্মাল, স্বাভাবিক। তাহলে সমস্যাটা কোথায়? আমরাও তো ছোটবেলায় অনেক বেশি ঘ্যান প্যান করতাম, আবদার করতাম, কান্নাকাটি করতাম। বাবারা তো বিরক্ত হয় না সজল সাহেব? না, এখন ব্যাপার হচ্ছে কি, আমার ওয়াইফাই মানে আমি যখন বাসায় ঢুকি তখন ওয়াইফ আমার বাবার নামে কমপ্লেন করে, তখন বাবাকে এটা করছে সেটা করছে, আমাকে এটা বলে সেটা বলে, এবং বাবাও আমার ওয়াইফের সম্বন্ধে একই কথা বলে। এখন আমি কি করতে পারি? এই যে বললেন আপনার স্ত্রী এখন সংসারটা চালায়, এটা এখন তার সংসার, কিন্তু সংসারটা তো আপনার, উনি তো আপনার বাবা, স্ত্রীকে তো বোঝানোর দায়িত্ব কি আপনার না? তা অবশ্যই ঠিক আছে, কিন্তু আমি তো ব্যাপার হচ্ছে আমি তো সকালবেলা বের হয়ে রাত্রে আসি, সারাদিন ঘটনা কি ঘটাচ্ছে সেটা আমি বলতে পারবো না, সেটা চোখে দেখি না। যেহেতু বলতে পারবেন না, তাহলে কি আপনি সেই কারণে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবেন? না, আমরা চাইতেছি যে মানে মনে করেন কিছুদিন বাবা থাক। এখন ওখানে ব্যাপার হচ্ছে কিছুদিন থাকার পর মনে করেন ফ্যামিলিটা আমরা একটু গুছিয়ে নিতে পারবো। আমরা স্বামী স্ত্রী দুজনে একটা ব্যাপার হয়েছে কি, আমাদের মধ্যে একটা মালিন্য যেমন সৃষ্টি না হয়, সেটা এই জন্য আমি বাবাকে কিছুদিনের জন্য পাঠাচ্ছি। এবং আমি তো চাই না যে উনি তো আমার বাবা, আমি তো চাই না যে উনি কষ্ট থাকুক, বা ওখানে আসে দেখার জন্য বা ওর গল্প করার জন্য, ওনার কোনো কষ্ট হবে না, এবং ওনার খাওয়া দাওয়া, এবং ওনার লোক আসে টাকা পয়সা দেবো, ভাই আপনারা একটু ওনার জন্য একটু আলাদা একটা আপনি রান্না বান্না করে দেন, এগুলো আমি করতে পারবো। বাবা মা যেমন মানে বাবা মা আমাদের জীবনে এতটা ইম্পর্টেন্ট যে সেটা কি টাকা পয়সা দিয়ে সার্ভিস কিনে তাদেরকে সুখে রাখা সম্ভব না? তা তো সম্ভব না। তাহলে ব্যাপার হচ্ছে কি, বর্তমানে যে ঢাকা শহরে যেভাবে খরচ, এই খরচ আমার পক্ষে সম্ভব না। আমি একা মানুষ, আমি নিজে যেটুকু রোজগার করি কোনো মতো এইভাবে চলি। এখন একটা বাড়ি যে ভাড়া নেব, এইভাবে আমার পক্ষে সম্ভব না। এখন যার জন্য আমি চাইতেছি বাবাকে আপাতত একটু দূরে রাখি, কোথাও আমরা গিয়ে একটু থাকি। ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এই যে আপনি বললেন না খরচ বেশি, তার মানে আপনি খরচটা বলতে চাচ্ছেন 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, আপনারা 5 জন মানুষ একটি পরিবারে বসবাস করেন। আপনার বাবা যেটা বললেন যে আপনি একটা ছোট বাসা নিতে চান,
তাহলে আপনি যেখানে আপনার বাবাকে পাঠাচ্ছেন সেখানে কি খরচ দিবেন না? তো অবশ্যই লাগবে। তাহলে সেই খরচটা এখানে অ্যাড করলেই তো আপনার বাবাকে নিয়েই থাকা হয়। না না আপা, আপনি যেটা বলছেন সে কথাটা যুক্তি আছে, কিন্তু এখন ব্যাপার কথা হইলো কি, আমার বাবা এক এক সময় এক রকম খাবার সে চায় যে আমাকে ওইটা রান্না করে দাও, সেটা রান্না আমার ওয়াইফের সম্ভব না। এখন আমার ওয়াইফকে 2 বার রান্না করবে নাকি? তারপরে মনে করেন যে উনার যে চাহিদা, ওনার চাহিদা আমি নিজে পারতেছি না। কি চাহিদা? বাবা বলে আমার জন্য এটা আনো, সেটা আনো, এটা করো, সেটা করো। ছোটবেলায় আপনি কি আপনার বাবার কাছে এই ধরনের আবদার করেননি? করছি আমি, তখন ব্যাপার হয়েছে কি আপনার, তখন আমি এটা বুঝতে পারি নাকি যে আমি তখন তো বড় হয়ে উঠছি, বাবার আদর্শে বড় হয়েছি। আমরা যে ছোট হয়ে থেকে বড় হয়ে উঠছি, তখন তো খরচের এটাও কম ছিল। আর এখন তো সব কিছু হু করে বাজার, অনেক কিছু, সব জিনিসের দাম বেড়ে গেছে। এখন যেহেতু ইনকামও কমে গেছে, তার জন্য হ্যাঁ আপনি কিন্তু চাইলেই একটা কাজের মানুষ রাখতে পারেন না। এখন আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? যেহেতু আমার তো ইনকাম নাই। তো ওইরকম ইনকাম থাকলে একটা লোক আমি রাখতে পারি। আপনার বাবা বললেন উনি রিটায়ারমেন্টে গেছেন 4 মাস আগে। 4 মাস আগে পর্যন্ত উনি যেই মাসিক বেতনটি পেতেন সেটা পুরোটাই আপনাদের দিয়ে দিতেন। এখন যদি উনি সেটা না করে নিজের জন্য একটা অর্থ সেভিংস করতেন, তাহলে কিন্তু উনি নিজের টাকাতে নিজেই সুন্দরভাবে জীবনযাপন করতে পারতেন। যেখানে ছেলের সন্তান, ছেলের বউ, ছেলের সংসার, মূলত সব কিছু চিন্তা করে উনি উনার নিজের জীবনের কথা চিন্তা না করে সব সময়, অর্থ, সকল কিছু ইনভেস্ট করলেন। সেই বাবাকে নিয়ে ভাবার দায়িত্ব কার? আপনার নাকি আপনার স্ত্রীর? না, এটা অবশ্যই আমার ভাবা উচিত। কিন্তু ব্যাপার হচ্ছে এখন হইলো কি, আমার ওয়াইফের জন্য আমি পারতেছি না। আমি এখন কোন দিকে যাব? না বাবার দিকে না ওয়াইফের দিকে? তাহলে আপনার ওয়াইফের সাথে কথা বলাটা আমাদের দায়িত্ব মনে করি। আপা, আমার স্ত্রীর খরচ, ছেলে পেলেদের খরচ, আমার বাবার খরচ, এবং আমার ঘর ভাড়া, এভরিথিং খরচ। কিন্তু আমি কি করে পারবো বলেন? আমি যে সামান্য কিছু টাকা ইনকাম করি, এটা আমার কি হয়? কিছুই হয় না। কিন্তু এত কষ্টের মধ্যে আছে, তারপরে মনে করেন আপনার বাবার কিনা আপনার সারাদিন আমার ওয়াইফের সাথে কি একটা ঝামেলা চলতে থাকে। আমার ওয়াইফ বাবার সাথে কী করতে থাকে আমি জানি না। আমি রাত্রে আসি, আমি শুনি যে এরকম ঘটনা। আমার তো এখন আর কিছু ভালো লাগে না। এগুলো কী করতে পারি বলেন আপনি? ওয়াইফের দিকে যাব, বাবার দিকে যাব, না বাচ্চা কাচ্চাকে নিয়ে? ঠান্ডা মাথায় চিন্তা করবেন, কারণ এটার একমাত্র সলিউশন বৃদ্ধাশ্রম হতে পারে না। সেখানেও কিন্তু আপনার খরচ বাড়বে। না, তা অবশ্যই ঠিক আছে। আপনার খরচ কিন্তু বাবা চলে গেলেই কমে যাচ্ছে না। তাহলে কি আপনার মধ্যে এমন কোনো ইন্টেনশন কাজ করছে যে আপনি বাবাকে শুধু পাঠাবেন, তারপর আর তার কোনো খরচ দিবেন না? এটা হয় না। কিন্তু বাবার জন্য, আমার তো বাবা, আমাকে তো দেখতে হবে। কিন্তু আমার 2 দিকে দেখতে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে এখন আমি কি করতে পারি? এখন আমি ওয়াইফের দিকে যাচ্ছি নাকি বাবার দিকে যাব? আমার মনে হচ্ছে আপনার আরেকটু ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন সজল সাহেব। আপনি খুবই খারাপ অবস্থায় আছেন, সেটা বুঝতে আমাদের কারো কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আরেকটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। শুধুমাত্র যদি অর্থনৈতিক কারণ হয়, মানসিক কারণটাও কিন্তু আপনি সলভ করতে পারেন। কারণ তিনি আপনার বাবা, এবং মিলবে না। আপনার স্ত্রীর সাথে আপনার বাবার না মেলাটাই স্বাভাবিক, কিন্তু উনি চেষ্টা করছেন। আপনি যদি আরেকটু চেষ্টা করেন, আপনার স্ত্রী যদি আরেকটু চেষ্টা করে, আমার মনে হয় সবকিছু সমাধান হওয়া সম্ভব। আর অর্থনৈতিক দিকটাও যদি চিন্তা করি, আপনার খরচ বাড়বে, বই কমবে না। এটা আমি বিশ্বাস করি। স্ত্রীকে অনেকবার বুঝিয়েছি। আমার বাবা তো উনি বুঝতেই চান না যে কিনা তোমার বাবা আমারও তো বাবা, একই কথা বলে। আমার মনে হয় আপনার স্ত্রীর সাথে কথা বললে বুঝতে পারবো যে ওনার সমস্যা কি হচ্ছে, বাবাকে নিয়ে উনি কি কি সমস্যা ফেস করছেন। আমরা একটু কথা বলি আপনার স্ত্রীর সাথে। ঠিক আছে, বলেন। ওকে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম একজন সন্তানের কথা। এখন কথা বলবো সজল সাহেবের স্ত্রী এবং রুহুল আমিন সাহেবের বৌমা সুমনার সাথে। দেখি উনি আসলে কি চিন্তা করছেন, কেন উনিও চাইছেন ওনার শ্বশুর থাকুক বৃদ্ধাশ্রমে। সুমনা, আপনাকে স্বাগতম অপ্রিয় সত্য অনুষ্ঠানে। আপনি নিশ্চয়ই জানেন যে আপনাকে কেন ডাকা হয়েছে। আপনার সাথে আমরা কথা বলেছি, রুহুল আমিন সাহেবের সাথে কথা বলেছি সজলের সাথে। আচ্ছা, তার আগে জানতে চাই আপনি কেমন আছেন? ধন্যবাদ আপু, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আপনার অনুষ্ঠানে আসার এবং কথা বলার জন্য।
মোটামুটি ভালো আছি, তবে একটু মানসিক চাপে আছি। আপনার এই যে মানসিক চাপের কথা বললেন, এটা হলো আপনার শ্বশুরকে বৃদ্ধাশ্রমে আপনারা পাঠাতে চান, সেই বিষয়টা নিয়ে নিশ্চয়ই? না, আসলে ব্যাপারটা এমন না। বাবাকে, মানে আমার শ্বশুর বাবাকে, ওনাকে আমি আমার নিজের বাবার মতোই মনে করি। আর পরিস্থিতি হচ্ছে এরকম, যে কারণে আসলে আমরাও যে চাই ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে তেমন না, কিন্তু পরিস্থিতির জন্য হচ্ছে আমাদেরকে এরকম একটা সিদ্ধান্ত আমরা নিতে চাচ্ছি, ভাবছি আর কি। এই যে বললেন পরিস্থিতি, এমন পরিস্থিতি যদি আপনার জীবনে আসতো, আপনার বাবা বেঁচে আছেন? না, আমার বাবা বেঁচে নেই। যদি উনি বেঁচে থাকতেন তাহলে আপনার নিজের বাবাকে কি বৃদ্ধাশ্রমে পাঠাতেন? না না, আমি বাবাকে কিন্তু, মানে আমার শ্বশুর বাবাকে, ওনাকে আমি আমার বাবার মতোই ভালোবাসি। যেমন ওনার জন্য অনেক কিছু নিষেধ থাকে, উনি ডায়াবেটিসের রোগী, ওনার মিষ্টি খাওয়া নিষেধ। তারপর উনি লুকিয়ে লুকিয়ে মিষ্টি খান, আমাদের কথা শুনেন না, আমরা বলতে গেলে উনি রাগ করেন। তারপর ওনার হাই প্রেশার, উনি দেখা যায় যে আমরা ঘুমিয়ে আছি, উনি ফ্রিজ থেকে বের করে গরুর মাংস খেয়ে ফেলেন, ওনার প্রেশার বেড়ে যায়। ওনাকে বুঝালেও উনি বুঝতে চায় না, উল্টো উনি আমার উপর রাগ করেন যে আমি কেন নিষেধ করতেছি। তো এইসব বিষয়গুলো নিয়ে অনেক সময় অনেক ভাবি যে ওনার জন্যই তো ক্ষতি হচ্ছে। অবশ্যই ওনার জন্য ক্ষতি হচ্ছে, এটা যদি একটু বুঝিয়ে বলতেন। কারণ এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো আসলে ইচ্ছে করে ডায়াবেটিস পেশেন্টদের, আপনি আমি দুজনেই জানি যে তাদের ইচ্ছে করে একটু মিষ্টি খেতে, তাদের ইচ্ছে করে হাই ব্লাড প্রেশার রোগীদের একটু গরুর মাংস খেতে ইচ্ছে করে, কিন্তু এগুলো বুঝিয়ে বললেই তো হতো। শুধুমাত্র এই কারণে নিশ্চয়ই আপনারা তাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারেন না? এটা না, এছাড়াও মানে এটা তো একটা ব্যাপার। তারপরও বাবা যেমন সারাক্ষণ আমি কি করলাম, কি করছি, কি পড়লাম, কোথায় যাচ্ছি, কার সাথে কথা বলতেছি, কেন বাইরে গেলাম, কখন আবার আসলাম, এগুলো উনি সব সময় নজরদারি করেন। তারপর হাজার হাজার প্রশ্ন করেন আমাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ওনার ছেলে আসলে উনি আবার এগুলো ওনার কাছে বলেন, আমার হাজব্যান্ডের মনের ভিতর সন্দেহ তৈরি করেন। তো দেখা যায় যে এইগুলো নিয়ে আমাদের দুজনের মধ্যে আবার ঝামেলা তৈরি হয়, যে তুমি কই গেলা, কেন এতক্ষণ পরে আসলা, কেন ছিল না বাসায়। তো সব বিষয় নিয়ে আমাদের একটু সমস্যা হয়। আপনার যেহেতু বাবা নেই, হাজব্যান্ড বাসায় থাকে না, উনি হয়তো গার্জিয়ান হিসেবেই এই কাজটা করে, কারণ একটা মানুষের তো গার্জিয়ান দরকার আছে, তাই না? হ্যাঁ, গার্জিয়ান দরকার আছে, কিন্তু তারপরও আরও কিছু বিষয় আছে। যেমন ধরেন বাসায় তো আমি সবসময় একদম ফিটফাট কাপড় চোপড় পরে রেডি থাকতে পারবো না, তাই না? বাইরের পোশাক তো আর বাসায় পরা যায় না। আমি তো চাবো একটু কমফোর্টেবলভাবে থাকতে বা একটু খোলামেলাভাবে থাকতে, কিন্তু ওনার দৃষ্টিতে আমার কেমন জানি একটু অস্বস্তি ফিল হয়। আর তাছাড়া উনি তো আগে চাকরি করতেন, এখন 4 মাস বাসায়, সবসময় বাসায় থাকেন। তো এই জিনিসগুলো একটু কেমন জানি আমার নিজের কাছে একটু অস্বস্তি ফিল হয়। আপনি কি এটা নিয়ে আপনার হাজবেন্ডের সাথে কথা বলেছেন যে আপনার শ্বশুরের চাহনি বা তাকানো আপনার পছন্দ হচ্ছে না? না আপু, আসলে উনি তো আমার বাবার সমবয়সী বা বাবার মতো, সব কিছু তো আসলে বলতেও তো নিজের কাছেও তো একটু অস্বস্তি ফিল বা লজ্জা লাগে, তাই না? একজন বাবাকে নিয়ে এই ধরনের কথা বলাটাও তো ঠিক না। তারপরও কিছু বিষয় আছে যে আপনি আর আপনার হাজবেন্ড কথা বলে সুন্দরভাবে কিন্তু গুছিয়ে নিতে পারতেন। এবং পোশাকটাই কি বড় হলো? অবশ্যই আমি বলছি না যে আপনাকে একদম মাথায় কাপড় দিয়ে সংসার করতে হবে শ্বশুরের সামনে, কিন্তু ওনাকে যতটুকু দেখলাম উনি আসলে নিজেই বুঝতে পারছেন না যে আসলে সমস্যাটা কি। এই যে আপনি বললেন যে আপনার পার্সোনাল লাইফের উপরে ওনার যেই নজরদারি বা যে এরকমভাবে আপনাকে প্রশ্নবিদ্ধ করা, এটা আপনার হাজব্যান্ডও বলেনি, আবার আপনার শ্বশুরও কিন্তু বলেনি, এই আমি আপনার কাছ থেকে শুনলাম। কিন্তু এই সবই কি মানে এই যে ছোট ছোট, তাছাড়াও আপু যেমন বাচ্চাদের ব্যাপারটা, যেমন বাচ্চাদেরকে ধরেন আমি শাসন করতে গেলে উনি বাধা দেন। ওদেরও তো নিজেদের পড়ালেখার বিষয় থাকে, যেমন ওদের এখন যে কম্পিটিশনের যুগ, আমাকে ওদেরকে স্কুলে নিয়ে যেতে হয়, কোচিংয়ে নিয়ে যেতে হয়, কোচিংয়ে এক গাদা পড়া দিয়ে দেয়। আমি বাসায় আসলে পড়তে বসালাম, ওরা পড়তে চায় না, বিরক্ত করে। তখন কি করে, দাদার আশ্রয়ে যায়। তো দাদা যদি একটু ধমক দেয় বা বলে যে না মার কথা শুনো, পড়তে বসো, কিন্তু উনি সেটা করে না। উনি উল্টো সাপোর্ট করে ওদেরকে যে থাক, ছেড়ে দাও। কিন্তু আপু ছেড়ে দিলে তো হবে না। এখন আপনি দাদা পেয়েছেন? আমি না, আমার দাদাকে আমি পাইনি। দাদা নানারা এরকমই হয়, এবং নাতি নাতনিরা সবসময় দাদা নানা নানি দাদি
এদের আঁচলের তলায় বেশি লুকাতে চাই। এটা হলো আসলে শেখাতে হয় না, এটা বাচ্চারা আসলে আমার মনে হয় যে অটোমেটিক হয়ে যায়, যে বাড়িতে মা যখন বকছে তখন বাবার কাছে গিয়ে আশ্রয় নেয়, যেহেতু তার বাবা বাসায় থাকে না, ওই সময়টা অফিসে থাকে, সেহেতু দাদার কাছেই তো যাবে, এটি তো স্বাভাবিক। এবং দাদা হিসাবে তো কখনোই উনি আসলে চান না যে তার নাতিরা বকা খাবে। না, সেটা তারপর তো কম্পিটিশনের যুগ, যে অবস্থা এখন, সেটা নিয়েও কিন্তু আপনি খোলাখুলি আপনার শ্বশুরের সাথে কথা বলতে পারতেন। না, বাবাকে বলেছি, উনি আসলে বুঝতে চায় না। দেখেন, আজকে উনি আছেন, কিন্তু যখন উনি থাকবেন না, আমার বাচ্চাদের ভবিষ্যৎ তো আমাকে চিন্তা করতে হবে, তাই না? আর সেই প্র্যাকটিসটা করার জন্য কি বৃদ্ধাশ্রমে পাঠানো? না, বৃদ্ধাশ্রমে সেটাও না। ধরেন আমি বাচ্চাদেরকে নিয়ে চলে যাই বা স্কুলে যাই, তারপর কোচিংয়ে যাই, আমার সাহেব সারাদিন অফিসে থাকেন, উনি আসতে আসতে সন্ধ্যা। বাবা কিন্তু বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে একা থাকেন, অথবা আমি আর বাবা থাকি। আমি ওভাবে করে বাচ্চাদের স্কুলে দিয়ে এসে আমি হয়তো রান্না করতেছি বা বাসায় ঘরে কাজ করছি, ওনাকে আমি সময় দিতে পারি না, উনি একা থাকে। কিন্তু বৃদ্ধাশ্রমে গেলে ধরেন ওখানে উনার সমবয়সী বন্ধু বান্ধব পাবেন, ওনাদের সাথে উনি আড্ডা দিতে পারবেন, সময় কাটাতে পারবেন। কারণ বাবার বেশিরভাগ সময়টাই তো উনি হচ্ছে আমার শাশুড়ি, উনি তো অনেক আগে মারা গিয়েছেন, তো ওই সঙ্গটা উনি পাননি। তারপর ওনার দুটো বাচ্চাকে মানুষ করতে ওনার চলে গেছে। এখন উনি কিছু বন্ধু বান্ধব পেলে বৃদ্ধাশ্রমে ওনাদের সাথে গল্প করতে পারবেন, ওনার সময়টা ওইভাবে ভালো কাটবে, এটা আর কি আমরা ভাবতেছিলাম। কারণ আমরা ওনাকে ওভাবে সময়ও দিতে পারি না। আপনি যেই বৃদ্ধাশ্রমে আপনার শ্বশুরকে নিয়ে যেতে চাইছেন আপনারা, আপনি কি সেখানে গিয়েছিলেন? জি, বৃদ্ধাশ্রমটা আমরা দেখে এসেছি। ওটা বাংলাদেশের সবচেয়ে ভালো একটা বৃদ্ধাশ্রম, এবং ওখানে খাবার দাবার অনেক ভালো। আমরা দেখেছি যে কি খাবার দাবার দেয়। তাছাড়া যদি আমরা চাই ওখানে ওনার জন্য খাবারের ব্যবস্থাও করতে পারবো। এরপর বিভিন্ন অকেশনে ওরা অনেক ধরনের আয়োজন করে, বা আমরা নিজেরাও খাবার রান্না করে নিয়ে যেতে পারবো ওনার জন্য, ওনার সাথে ফোনে কথা বলতে পারবো। বা কোনো অনুষ্ঠান হলে, অনুষ্ঠান কেন, হয়তো আজকে ইচ্ছা করলো যে বাবাকে একটু দেখে আসতে পারলাম। খুবই সুন্দর। তা ভবিষ্যতে যদি আপনার সন্তানরা আপনাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চায়, তখন নিশ্চয়ই থাকবেন। সেটা তো তখনকার পরিস্থিতির উপর নির্ভর করবে যে কি অবস্থা। সেই পরিস্থিতির উপর। কোনো আত্মীয়কে দেখেছেন বৃদ্ধাশ্রমে যেতে থাকতে? না, আমার তো দেখিনি, কিন্তু থাকে তো ওখানে। আমরা গিয়েছিলাম, যে বৃদ্ধাশ্রমটাতে গিয়েছিলাম, অনেকেই যারা থাকে তারা থাকে, কিন্তু নিজের আত্মীয়কে দেখেননি? না, আমার তো বাবা নেই, বললাম আপনাকে। বাবা ছাড়াও আত্মীয়দের থাকলে সেখানে দেখতে গেলে হয়তো তাদের যন্ত্রণাটা বুঝতে পারতেন, হয়তো এখন আপনি সেটা বুঝতে পারছেন না। আপনার হাজবেন্ড বলছে অর্থনৈতিক সমস্যা। আপনি ওই সংসারের গৃহকর্ত্রী হিসাবে আপনার কাছে মনে হচ্ছে না যে শ্বশুরকে বৃদ্ধাশ্রমে পাঠালে আপনারা অর্থনৈতিকভাবে সমস্যার সম্মুখীন হবেন? না আপু, এখন হচ্ছে কি, যেমন আমরা এখন একটা বড় বাসা নিয়ে থাকি, যেমন বাবার জন্য একটা রুম দরকার, বাচ্চাদের 2 বাচ্চার জন্য একটা রুম দরকার, আমাদের একটা দরকার। তো বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে আমরা একটা ছোট বাসা নিব, যেন ছোট বাসা, আমার বাচ্চার একটা রুম হলেই হয়ে যাচ্ছে, আমাদের একটা হলেই হচ্ছে। তো ছোট বাসা নিলে এদিকে খরচটাও কমে যাবে আমাদের। এদিকে খরচ কমবে, ওদিকে তো খরচ বাড়বে না, এটা দিয়ে ওটা ম্যানেজ করা যাবে। আচ্ছা, তাহলে এমন কি ভালো বৃদ্ধাশ্রম হলো যেখানে আপনার এত খরচ কম? না, আমরা দেখে এসেছি, ওটা ভালো। এমনি ওনাদের অনেকে অনেক এনজিওর সাহায্য নেন, তাছাড়া অনেক ভালো। আপু, সংসারটা হচ্ছে আমার, এখানে তো আমি চাবো আমার নিজের মন মতো করে গুছাতে, নিজের মন মতো করে সন্তানকে মানুষ করতে, বা নিজের একটা কিছু খেতে ইচ্ছা করতেছে সেটা রান্না করতে, কিন্তু বাবার জন্য আসলে সেটা হয়ে ওঠে না। উনি সব সময় কি রান্না করব সেটা ওনাকে জিজ্ঞেস করে ওনার অনুমতি নিয়ে আমাকে করতে হচ্ছে, বা আমি কোথাও যাব ওনাকে না বলে গেলে উনি বিরক্ত হয়, ওনার ছেলের কাছে উনি কমপ্লেন করে, এটাতে আমাদের সমস্যা হয়। আসলে আমি চাচ্ছি না যে উনি আমাদের সাথে থাকুক, কারণ উনি বৃদ্ধাশ্রমে থাকলে উনিও ভালো থাকবে, ওনার একটা আলাদা পরিবেশ তৈরি হবে, জগৎ তৈরি হবে, বন্ধু বান্ধব হবে, আমরাও আমাদের মতো আমাদের ছোট্ট সংসার নিয়ে, বাচ্চা নিয়ে, স্বামী নিয়ে ভালো থাকতে পারবো। কতটা ভালো থাকবেন, কতটা ভালো আছেন, সবকিছু বিষয়ে জানবো। এখন আপনারা 3 জন মুখোমুখি হবেন। জি আচ্ছা, আমার কোনো সমস্যা নেই, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সজলের স্ত্রী সুমনা এবং রুহুল আমিন সাহেব এখন মুখোমুখি বসবেন। আশা রাখি তাদের যা ভুল বোঝাবুঝি আছে এই আলোচনার মধ্যে দিয়েই শেষ হবে। রুহুল আমিন সাহেব, এখন স্টুডিওতে আপনার সামনে উপস্থিত আছে আপনার সন্তান এবং ছেলের বউ।
এখন আমার মনে হয় আপনাদের সাথে কথা বলে আমি যেটা ফিল করেছি যে আপনাদের আসলে কথা বলা জরুরি। একটু কথা বললে, একটু আপনারা একে অপরের সমস্যাগুলো নিজেদের মধ্যে আলোচনা করলে, নট কমপ্লেন, আলোচনা করলে একটু সমস্যা আমাদের জীবনে হবেই, কিন্তু সেটাকে সুন্দরভাবে সমাধান করার জন্য আপনাদের কথা বলতে হবে। কথা বললেই সমাধান হয়ে যাবে, সব কিছু সুন্দর হবে। আপনারা প্লিজ একটু কথা বলুন। আমি আর কি বলবো বলুন, এই বৃদ্ধ বয়সে একমাত্র ছেলে নাতিকে ছেড়ে, সংসারটা ছেড়ে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে, এটা কত অপমানজনক। জাস্ট থিঙ্ক ইট। না, অপমানজনক শব্দটা আমি আপনার সাথে সহমত নই। আজ আপনার যেতে কষ্ট হচ্ছে, আপনি অসহায় বোধ করছেন, কিন্তু ওখানে যারা থাকেন তাহলে তারাও অপমানিত হবে রুহুল আমিন সাহেব। তাই আমরা এই শব্দটা ব্যবহার না করি। অবশ্যই আমরা আমাদের অসহায়ত্বের কথা বলতে পারি। আমাদের ওই যে বললেন না যে আশাতীতভাবে আপনার কাছে এই শব্দটা খুব কষ্টকর, যে আপনি তো কখনোই আশা করেননি, তো কেউই আশা করেন না, সবাই সেই কারণে অসহায় বোধ করেন। আজ বাবার জায়গায় আপনি নিজেকে উপস্থিত করিয়ে দেখতে পারেন কেমন লাগে, ঠিক সেইভাবেই আপনারা ভাববেন। আপনিও থাকতে পারেন এই জায়গাটাতে, একটু সেভাবেই ভাববেন প্লিজ। আমি যেটা বলবো, আমি ওদের ছেড়ে যেতে চাই না। আমার এই বৃদ্ধ বয়সে যদি এমন কোনো কাজ থাকে, এমন কোনো কিছু করলো যা থাকা যায়, আমি সেটা করবো, তবু আমি ওদের হারাতে চাই না। খুব কষ্টকর। আমি খুব ছোটকালে ওদের মা হারাবো, ওকে আমি কুলে পিঠে করে মানুষ করেছি। আমি এই অসহায়ত্ব, এই একাকিত্ব আমি সহ্য করতে পারবো না। ওখানে ওরা আমাকে হয়তো দিয়ে আসবে, কিন্তু আমি হয়তো ওখান থেকে আর ফিরবো না। আপনি একবার ভাবুন সজল সাহেব, কারণ বাবা মাকে ছাড়া অনেক বছর, আপনার ইমিডিয়েট বড় ভাই যিনি, তাকে ছাড়া উনি, এখন সেই বাবার পক্ষে কিভাবে সম্ভব তার এইরকম একমাত্র সম্বল, একমাত্র সন্তান, আদরের সন্তানটাকে ছেড়ে এত দূরে যাওয়া? ব্যাপার হচ্ছে কি, বাবা যদি একটু আমার ওয়াইফের সাথে একটু মানিয়ে চললেই তো ঠিক হয়ে যেত। বাবা মানতে চায় না, যে ওয়াইফও মানতে চায় না, এখন আমি কি করতে পারি? আপনি যে শব্দটা বললেন, আপনি কিছু মনে করবেন না। হ্যাঁ সুমনা, বাবা মানিয়ে চললে সুবিধা হতো। বাবা যেমন মানিয়ে চলবে, স্ত্রীকেও মানিয়ে চলতে হবে। সুমনা, আপনাকেও মানিয়ে চলতে হবে। আপনি আপনার সন্তানদের সাথে মানিয়ে চলছেন না, আপনি আপনার স্বামীর সাথে মানিয়ে চলছেন না, তাহলে শ্বশুরের ক্ষেত্রে কেন সমস্যা? না, আমি তো ওনাকে বলিনি যে আমার মন মতো চলতে বা আমাকে মানিয়ে চলতে। উনি যদি সবকিছু একটু বুঝে শুনে চলতেন, তাহলে হচ্ছে আমাদের জন্য, সবার জন্যই ভালো হতো। মারে, আমি সবকিছুই বুঝি, শুধু বুঝি না তোদের এই বর্তমান চলাফেরাটা। আমি তো তোকে আমার মেয়ে হিসেবে সংসারে এনেছিলাম, কিন্তু কি বলবো, বল কিভাবে চললে তোরা আমার প্রতি খুশি হবি? বলুন আপনারা। বাবা, এখন এইসব আবেগের কথা বাদ দেন। এখন এসব আবেগ দিয়ে আসলে হবে না। আমার ছোট সংসার, আমি আমার সংসারে শান্তিতে থাকতে চাই, কোনো ঝামেলা চাই না। আপনি ওখানে গেলে, বৃদ্ধাশ্রমে গেলে আপনি বন্ধু বান্ধব পাবেন, আপনি শান্তিতে থাকতে পারবেন, আমরাও একটু ভালো থাকি। আপনি একটু আমাদের দিকে দেখেন। আর ওখানে গেলে যে খারাপ তা না, আমরা যাব, আপনাকে দেখতে যাব, আমরা প্রতি সপ্তাহে যে আপনাকে দেখে আসব, আপনার নাতিদেরকে নিয়ে যাব, ফোনে কথা বলবো, আর যে কোনো অকেশনে আপনি আসবেন আমাদের কাছে। বাবা উনি যা বলছে ঠিকই বলছে, ওখানে গেলে আপনার বাবা ভালো থাকবে না, দ্বিতীয়ত আপনার বন্ধু হবে না, কিন্তু ওখানে লোকজন অনেক আছে। বাবা আপনার যা করতে হয় আমরা করবো, এখান থেকে টাকা পয়সা যা কিছু খরচ করতে হয় আমরা করবো। একসাথে থাকলে কি বন্ধুত্ব হওয়া যায়? একসাথে থাকলেই বন্ধু হয়ে যাব? তুইও তো আমার সঙ্গে ছিলি, আমি তো তোর বন্ধু ছিলাম, আমি তোর বাবা ছিলাম না। আজ তো আমাকে দূরে ছেড়ে দিচ্ছিস। তো অপরিচিত লোক, ওনারা আমাকে কেন আপন করে নেবে? আর তুই প্রতিদিন ফোন করবি, বিশ্বাস হয় না। ঘরে আপনার খবর নেয় না আপনার ছেলে? আপনার সাথে এসে কথা বলে না সজল সাহেব?
খুব একটা প্রয়োজন না হলে করে না। আপনি বলছিলেন আবেগের কথা, সুমনা, আবেগকে বিবর্জিত করে যদি আমরা বিবেক নিয়ে এখন আলোচনাটা করি, অবশ্যই আবেগের কখনো কখনো প্রশ্রয় দিতে হয় না, কিন্তু বিবেক, আমরা বিবেকবান মানুষ, আপনারা আমার মনে হয় যে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন আসলে কোনটা ঠিক হচ্ছে আর কোনটা ঠিক হচ্ছে না। আর আমার একটা কথা আমি এখানে বলে রাখি, আমার জন্য তোমরা চিন্তা করো না, আমার চিন্তা আমি নিজেই করে নিব। আমি না খেয়ে মারা যাব না। আমার মতো পৃথিবীতে অনেক লোক আছে না খেয়ে মরে না। আর বৃদ্ধাশ্রমে যদি যেতেই হয় আমি যাব। আমি তোমাদের জন্য অপেক্ষা করব, কারণ আমার দাদু ভাই বড় হচ্ছে, আর কিছুদিন পরে তোমরাও আসবো এখানে। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করব যেদিন তোমাদের সাথে আমার দেখা হবে। দাদু ভাই তোমাদের নিয়ে আসবে বৃদ্ধাশ্রমে রাখার জন্য। আমি অভিশাপ দিচ্ছি না, আমি আশঙ্কা করছি এটাই চালু হচ্ছে এখন। কেন বাপ মা কেন বোঝা হবে? কেন ছোট্ট একটা জায়গা আমার জন্য হবে না? আমি তো ফ্ল্যাট চাইনি। তোমার বিদেশে কুকুরের জন্য জায়গা হয়, খরগোশ পালো ওটার জন্য জায়গা হয়, তুমি টিয়া পাখি পালো ওটার জন্য জায়গা হয়, আমার জায়গা কেন হবে না? আমি এত অবাঙ্কিও কেন? কেন বাপ মা তোমাদের কাছে বোঝা? কেন বাপ মা তোমাদের অলংকার হয় না? বাবা তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি তোমাকে রোজ রোজ ফোন করব, তোমার নাতিকে প্রতিদিন আমি নিয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না বাবা, তোমার কোনো সমস্যা হবে না বাবা। আমি বলছি আমি যাব, তোমার নাতিকে নিয়ে যাব বাবা। বাবা আপনাকে সবসময় আমি আমার নিজের বাবার মতোই দেখছি। রুহুল আমিন সাহেব, আপনার ছেলের বউয়ের অভিযোগ হলো যে সে বাসার মধ্যে কমফোর্টেবলি থাকতে পারে না, তার পোশাক আশাক আপনার পছন্দ হয় না, বা আপনার সামনে তার ঘোরাফেরা করতে সমস্যা হয়। এই নিয়ে কি আপনি কখনো কোনো ধরনের কিছু ফিল করেছেন যে ওর সমস্যা হচ্ছে? এটা আমি ঠিক অতটা ভাবে আমি বুঝিনি, এটা আমার বোঝা উচিত ছিল। তবে আমি তো নিজের মেয়েই মনে করতাম, তো আমি কখনো মনে করিনি আমার দ্বারা ওর প্রাইভেসি কোনো হ্যাম্পার হবে, আমি এটা মনে করিনি। সুমনা, আপনার উত্তর পেয়েছেন? আপনার ছেলের বউয়ের আরেকটি অভিযোগ হলো যে আপনি ডায়াবেটিস পেশেন্ট, আপনি ব্লাড প্রেশারের পেশেন্ট, আপনি একটু কাউকে না বলে চুপি চুপি খাবার খেয়ে ফেলেন, যেটা আপনার খাওয়া উচিত না। সেটা তো আমি খেতে চাই না। আমার দাদু ভাই চুরি করে আমাকে মিষ্টি খাওয়ায়, খুব বেশি আদর করে, তো খুব বেশি দাদু ভাইকে বেশি পিস করে। তো তোরা এগুলো বলতেই তো পারিস, আমাকে বলিসনি কেন? বলেননি কেন? এটা হয়তো আমার ভালোর জন্যই বলা। তো বুড়ো মানুষ তো অনেক কিছু তো ব্রেনে কাজ করে না। আমি তো প্রচণ্ড লোনলি ফিল করি। তোমরা ও অফিসে চলে যায়, তুমি কাজে চলে যাও, দাদু ভাই স্কুলে চলে যায়, আমি যখন থাকি খুব লোনলি ফিল করি। আরেকটি অভিযোগ হলো আপনার ছেলের বউ কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, এত দেরি কেন করে ফিরলো, এই ধরনের নানান প্রশ্ন নাকি আপনি করেন? না, এটা আমি ঠিক দেরি করলে এটা আমি আশঙ্কা করি, ভয় লাগে যে কোথাও কোনো দুর্ঘটনা ঘটে কিনা। ওইটা খারাপ কোনো সেন্সে না। আর কার সাথে কথা বলে সেটা অবশ্য হ্যাঁ, এই ব্যাপারে আমি অনেক সময় মনে করি হয়তো যে মানে কোনো বিপদ বললো কিনা, কেউ কোনো ফোনে এখানে ফোনে হুমকি দেয়, কত কিছু আছে। এখন তো টেলিফোন অনেক কিছু হয়, তাই এটা আমার আশঙ্কা। এটা ওর প্রতি কোনো ব্লেম কোনো কিছুই না, এটা হয়তো বুঝতে ভুল করেছে। কিন্তু এ নিয়ে আমাদের দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে পরে ঝামেলা হয়। আপনি আবার এই কথাগুলো ছেলেকে বলেন? আমি ঠিক বলি না, মানে ওকে আমি জিজ্ঞেস করি, মানে এটা ও জানতে চাই আসলে, যে আমার জানার ওয়েটা হয়তো ঠিক না, বাট আমি জানতে চাই। এটা কোনো ব্লেম না, এটা কোনো কমপ্লেন না। আমার মনে হচ্ছে আমরা যদি এই ধরনের কথাবার্তাগুলো আমরা যদি কখনো একসাথে বসে কথাবার্তা বলতাম, তাহলে আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি, যে যেটা অনেক দেওয়াল যে প্রাচীর দাঁড়িয়ে গেছে, এগুলো একটাও থাকতো না। আসলে আমরা একটু সবসময় সবাইকে একসাথে পাই না,
যে কারণে আমার ভিতরে এই ভয়টা বেশি কাজ করতো। এবং এখন এই বৃদ্ধাশ্রমে যাওয়ার ব্যাপারটা নিয়ে আমি এত প্যানিক কেন, যে ওদেরকে আমি ফরএভার হারিয়ে ফেলবো, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কারণ। আমি হয়তো একবার সারা জীবনে আমি হারিয়ে ফেলছি। বাবাও কিন্তু বললেন যে উনি একা থাকেন। যেমন আমি একটু আগে আপনাকে বললাম যে আমার সাহেব উনি অফিসে চলে যান, আমি বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই, কোচিংয়ে যাই, উনি একা থাকেন ওই সময়টায় বাসায়। তো এই জন্যও আমরা ভাবছিলাম যে হয়তো উনি যে লোনলি ফিল করেন, ওখানে সবার সাথে থাকলে ওনারও কিছুটা ভালো লাগতো। বাবাকে তো আমি এইভাবেই বলতে, বাবা এখন আপনি কি বলেন, আমি এখন কি করতে পারি, আপনাকে উপরে ছেড়ে দিছি। আমি যে বললাম একটু আগে আপনাকে যে উনি একা থাকেন বাসায়, আমার সাহেব থাকেন না, অফিসে চলে যান, আমি বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই, এরপর এসে আবার কোচিংয়ে যাই, উনি কিন্তু একা থাকেন। তো উনিও এটা একা লোনলি ফিল করেন। এই জন্য কিন্তু ওনাকে বলা যে উনি বৃদ্ধাশ্রমে থাকলে ওখানে অনেক বন্ধু বান্ধব পাবেন, লোকজন পাবেন, ওদের সাথে ওনার সময়টা ভালো কাটবে। সেটা আপনারা ভাবছেন, কিন্তু উনি তো ওখানে যে খারাপ থাকতে পারে, দুদিন পরে তো অনেক বেশি অসুস্থ হয়ে যেতে পারে। না, অসুস্থ হলে তো আমরা আছি, তাছাড়া ওখানে ডক্টর আছেন, ডক্টর দেখবেন ওনাকে, আর আমরা তো আছি। হ্যাঁ, কিন্তু সেটা তো আপনাদের দুজনের মতামত, উনি তো সেটা নিতে পারছেন না। পরিবর্তন তো মেনে নিতেই হবে, সব সময় যে একভাবেই সবকিছু চলবে তা তো না। কিন্তু উনি তো বাসায় থাকতে চাইছেন, আপনাদের সাথেই থাকতে চাইছেন। কিন্তু আমরা তো ওনাকে সময় দিতে পারছি না, উনি নিজেও কিন্তু বলতেছেন যে ওনাকে আমরা সময় দিতে পারছি না। ওনাকে সময় দেওয়ার জন্য আপনার দুটি সন্তানই যথেষ্ট। আর চোখের সামনে ছেলে আসছে যাচ্ছে, ছেলের বউ আছে, তারা ভালো আছে, সুখে আছে, এটা দেখার একটা আলাদা শান্তি আছে। সব কিছু তো এভাবে হয় না। ওনার যেমন শান্তি দরকার, ওনার ভালো লাগা দরকার, ওরকম আমাদেরও তো নিজেদের ভালো লাগাটা ওনার চিন্তা করা উচিত যে আমাদের কোনটাতে ভালো লাগতেছে, আমরা কি করব। সব সময় তো আমি কোথায় যাচ্ছি, কি করছি, এত প্রশ্নের উত্তর আসলে দেওয়া মানে সম্ভব না। এটা খুবই বিরক্তিকর। আপনি যখন ইয়াং ছিলেন, বাসা থেকে যখন বের হতেন, আপনার মা বাবা জিজ্ঞেস করতো না কোথায় যাচ্ছ? না, সেটা তো স্কুলে কলেজে থাকার সময়কার কথা। আর তাছাড়া আমি কিন্তু ওনার ছেলের সাথে প্রেম করে বা ভেগে এসে বিয়ে করিনি, উনি নিজেই আমাকে পছন্দ করে বউ হিসেবে নিয়ে আসছেন, তাই না? তো সেই জায়গা থেকেও তো ওনার। কিন্তু একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, বৃদ্ধাশ্রম নাকি বাসা, তিনি বাসায় থাকতে চাচ্ছেন, যেটা সরাসরি বলছেন। না আপু, এখন আপনাকে কিন্তু আমি সবকিছু খুলে বলছি, যেমন কাপড় চোপড়ের বিষয়টা সবকিছু কিন্তু বললাম। এখন আপনি পুরো বিষয়টা সবার সামনে বললেন, জিনিসটা কেমন হয়ে গেল না আমার জন্য? আমার এখন তো ওনার সামনে যেতেও আমার অস্বস্তি লাগবে, ভিতরে ভিতরে একটা খারাপ লাগা কাজ করবে, আর ওনার কাছেও খারাপ লাগবে। এখন এটা তো আরো কেমন হয়ে গেল জিনিসটা। আমি মনে করি ওনার জন্য বৃদ্ধাশ্রমে যাওয়াটাই ভালো, আমাদের জন্য সেটাই ভালো। আপা এখন বাবাকে কি আমি কি ইয়েতে কিনা বৃদ্ধাশ্রমে পাঠাবো না পাঠাবো না, কিন্তু আমার ওয়াইফ তো কিন্তু যেভাবে বলতাম, কিন্তু আমার তো ইচ্ছে নেই, কিন্তু ওয়াইফের এখানে সে যা বলে আমি তাই করি। আমার তো বাবা তো আমাকে ছোট থেকে বড় করে মানুষ করছে, কিন্তু ওনার তো আদর্শেই মানুষ হয়েছে, কিন্তু ব্যাপার হয়েছে কি আমি কোন দিকে যাব, কোন দিকে যাবে বলেন? এখন তো আরো সম্ভব না। এখন তো আমি এত কিছু সবার সামনে এইভাবে করে ওনার সামনে আলোচনা করার পর আমার পক্ষে সম্ভব না। আমি ওনার সাথে কোনো অবস্থাতেই এক বাসায় থাকবো না। যদি আমাকে থাকতে হয়, আমাকে যদি বাধ্য করো এখানে থাকতে, তাহলে আমি অন্যরকম কোনো কিছু ভাববো, আমি আমার জীবন দিয়ে দিব, তাও এখানে ওনার সাথে একসাথে থাকবো না। আমি কি করবো? আমি তো সেটা তুমি কি করবে আমি জানি না, তোমার ব্যাপার। তুমি কি করবা, তোমার বাবাকে তুমি কিভাবে বুঝাবা, কিভাবে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবা, এটা তোমার ব্যাপার, এটা আমার দেখার বিষয়। আমার বাবা না, তোমার বাবা যদি হতো। একসাথে কোনো অবস্থাতেই এখন সম্ভব না। তুমি একবার চিন্তা করো, নিজের ছেলেদের কথা চিন্তা করো, নিজের বাচ্চাদের কথা তো তুমি চিন্তা করতেছো না, তুমি তোমার বৃদ্ধ বাবার কথা চিন্তা করতেছো, তুমি আমার সন্তানদের কথা চিন্তা করছো। সন্তান কি শুধু আমার একার সন্তান, কি তোমার না? আমাদের দুজনের সন্তান। তোমার চিন্তা করা উচিত আমাদের সন্তানদের কথা। আমি এখন যদি মরে যাই, আমার বাচ্চারা কিভাবে থাকবে? তুমি নিজে তো নিজের মা ছাড়া থাকছো, তুমি জানো না কিভাবে মা ছাড়া থাকা যায়? তুমি কি চাও যে আমার বাচ্চারাও মা ছাড়া থাকুক? চাও এটা? যদি চাও তাহলে তুমি তোমার বাবাকে নিয়ে রাখো, আমি আমার যেটা ডিসিশন আমি সেটাই নিব, কিন্তু আমি ওনার সাথে এই বাসায় একসাথে থাকবো না, কখনোই না, সম্ভবই না, কখনো না। এটা কিন্তু বিবেক বর্জিত কথা হচ্ছে, আপনি একটু ভাবেন। না আপু, আমি এতক্ষণ অনেক
শুনছি, আমি সহ্যও করছি, অনেক সহ্য করছি। আমি ওনার সব কথা সবসময় শোনার চেষ্টা করছি। উনি আমাকে দিয়ে যখন যেটা বলতো, আমি যে কোনো রান্না করার আগে ওনাকে আগে জিজ্ঞেস করে নিছি যে বাবা কি রান্না করব, বা একটা কাজ করার আগেও আমি বলছি। কিন্তু সব কিছুর একটা সহ্য সীমানা থাকে, প্রত্যেকটা মানুষের তো সহ্য সীমা থাকে, আমারও তো একটা সহ্য সীমা আছে। শুধু আপনি আবেগের বসে এটা বলবেন সেটা করবেন তা তো হবে না। আমার তো আমার নিজের সংসারের কথা চিন্তা করতে হবে, আমার বাচ্চাদের কথা চিন্তা করতে হবে। সজল সাহেব, আপনি কি মনে করেন, আপনি আপনার স্ত্রীকে বোঝাতে পারবেন? আমার এখন বোঝানো শেষ। বাবা, আপনি এক কাজ করেন বাবা, আপনাকে যখন যেখানে আমরা আপনার বৃদ্ধাশ্রমে বাসা ঠিক করছি, আপনি ওখানে আপনাকে দিয়ে আসি, আপনার কোনো কষ্ট হবে না। আমি আপনার সাথে রোজ দেখা করব, রোজ ফোনে কথা বলবো, প্রয়োজনে আপনার নাতিকে আমি প্রয়োজন আমি রোজ রোজ নিয়ে যাব। এখন আমার কিছু করার নাই বাবা। আপনার এদিকে আমি মূল সমস্যাটা কি আপনাদের অর্থনৈতিক না? মূল সমস্যাটা হলো বাবার সাথে এক ছাদের নিচে থাকা। হ্যাঁ, না, এখন আর সম্ভব না। আমি যথেষ্ট সহ্য করেছি, আমি যথেষ্ট মানিয়ে চলতে চেয়েছি, কিন্তু এখন সম্ভব না। আমাকে নিয়ে তোমাদের আর ভাবতে হবে না, আমার ব্যবস্থা আমি নিজেই করে নেব। আপনি কোথায় যাবেন? আপনি কি ব্যবস্থা করবেন? আমার জন্য তোমাদের চিন্তা করতে হবে না। আমি আপার কাছে ওনাকে সাক্ষী রেখে এবং ক্যামেরার সামনে হাজারো দর্শককে সাক্ষী রেখে আমি আজকে বলে যাচ্ছি, কিন্তু ভাগ্যই আমাকে সহায়তা করছে না, আমার আপন সন্তান আমাকে চাচ্ছে না। আমি মরে গেলেও আর কখনো তোমাদের এখানে আমি আসবো না, আমি চলে যাচ্ছি। সজল সাহেব, বলেন। আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারলেন না। সুমনা, আপনার মঙ্গল হোক, আপনি ভালো থাকেন। আর আমার মনে হয় আঙ্কেল, আমি তো আসলে ডিসিশন জানানোর কেউ না, তারপরও এত দূর বড় করেছেন, মানুষ করেছেন, তাদের অর্থে কেন আপনি থাকবেন না? তাদের অর্থেই আপনি থাকবেন, আপনার তাই উচিত। সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে এই ঘটনাগুলো উপস্থাপন করার মূল কারণ হলো এই যে সমস্যা বা ঘটনাগুলো থেকে আপনারা ভালোটা নেবেন, ভালোটা জানবেন, ভালোটা শিখবেন, ভালো বোধ করবেন। আজ এই পর্যন্তই। তবে যাবার আগে বলে রাখি দর্শক, এই অপ্রিয় সত্য অনুষ্ঠানের প্রতিটি ঘটনা সত্য আর প্রতিটি চরিত্র কাল্পনিক। আগামী অনুষ্ঠানে আমি নাজনীন হাসান চুমকি থাকবো আপনাদের সাথে। সেই পর্যন্ত অপ্রিয় সত্য অনুষ্ঠানে চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিজন পরিবারকে নিয়ে ভালো থাকুন, এই প্রার্থনা করি।